জামাত শিবির বাংলাদেশে গুপ্ত রাজনীতির ধারক বাহক হিসেবে আবির্ভূত হয়েছে এবং জামাত শিবিরের যে বিগত দিনের রাজনীতি, এই রাজনীতি আসলে গুপ্ত চর্চাটা তারা অনেক বেশি করেছেন। বিগত দিন আমরা দেখেছি যে তারা আসলে ফ্যাসিবাদের ছায়াতলে ছিলেন। বিশেষ করে শিবিরের অনেক নেতাকর্মী যারা আসলে ছাত্রলীগের ছায়াতলে থেকে ছাত্রলীগের বিভিন্ন ধরনের ওই সময়ের সুযোগ সুবিধা নিয়েছেন এবং একই সাথে ছাত্রলীগের ম্যান্ডেট তখন বাস্তবায়ন করেছেন এবং তারা তখন মনে মনে শিবির থাকলো ওই সময় তারা ছাত্রলীগের প্রকাশ্য ভূমিকায় আবির্ভূত হয়েছেন। 5 তারিখের পরে এসে যখন আমরা তাদেরকে আবার শিবিরের ভূমিকায় দেখেছি, তখন আমরা বুঝেছি যে আসলে তারা গুপ্ত শিবির হিসেবে কিংবা গুপ্ত রাজনীতির চর্চাটা তারা সেই সময়ে করেছিলেন। তো এখন 5 তারিখের পরে এসে যখন একটি সুসময় এসেছে এবং 12 তারিখের পরে যখন একটি রাজনীতির পালাবদল হয়েছে, তখন আমরা দেখলাম যে এই গুপ্ত রাজনীতির চর্চা থেকে শিবির এখনও পর্যন্ত বের হতে পারেনি। এখনও তাদের অনেক কমিটি রয়েছে যেগুলো অপ্রকাশিত। অনেক কমিটিতে হয়তো কিছু সংখ্যক ব্যক্তিবর্গকে আমরা চিনি কিংবা আমরা দেখি, কিন্তু এর আড়ালে আসলে অনেক নেতাকর্মী রয়েছে যারা আমাদের লোকচক্ষুর আড়ালে থাকেন। এবং একই সাথে জামাত শিবিরের একটি রাজনৈতিকভাবে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে যে তারা সময়ের পরিক্রমায় তারা কিন্তু এক এক সময় এক এক রাজনৈতিক দলের কোলে উঠে বসেন। যেমন আমরা দেখেছি যে তারা এর আগে ফ্যাসিবাদের বিশেষ আওয়ামী লীগের কোলে উঠে বসেছিলেন এক সময়, তারপর আবার তারা বিএনপির কোলে ছিলেন বেশ কিছুদিন, এখন আবার তারা এনসিপির কোলে উঠে বসেছেন। তো আগামী নির্বাচনে আবার তারা আসলে নতুন কোন সঙ্গীর কোলে গিয়ে বসেন সেটি আসলে দেখার বিষয়। এমনও হতে পারে যে ফ্যাসিবাদের যে মূল শক্তি আওয়ামী লীগের কোলেও আবার তারা পুনরায় উঠতে পারেন, তাদের আবার পুনরায় তাদের সেই অতীত প্রেম আবার জাগ্রত হতে পারে আওয়ামী লীগের প্রতি। তো সেটিও হতে পারে। তো আমার মনে হয় যে গুপ্ত রাজনীতির চর্চা আমরা 5 আগস্টের পরে আমরা আসলে খবর দিয়েছি এবং আমরা চাই না যে নতুনভাবে কোনো গুপ্ত সুপ্তর আবির্ভাব ঘটুক। সেটা ফ্যাসিবাদ কিংবা তাদের দোসররাও যদি গুপ্ত রাজনীতির সাথে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আমাদের যেমন জিরো টলারেন্স হয়েছে, একই সাথে জামাত শিবির যদি সেই গুপ্ত রাজনীতির চর্চা তারা চলমান রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের যে সোচ্চার ভূমিকা সেটি অব্যাহত থাকে। আর দেখুন, ছাত্র রাজনীতির মূলত যে কাঠামোগত পরিবর্তন, গুণগত মান পরিবর্তন এবং একই সাথে নতুন ধারা রাজনৈতিক যে বন্দোবস্তের কথা আমরা বলেছি, 5 আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে এই যে অস্ত্রের জঞ্জনানি কিংবা আপনার এই যে দোষারোপের যে রাজনীতি, দায় চাপানোর যে রাজনীতি এবং একই সাথে সন্ত্রাসী কার্যক্রম, নৈরাজ্য, অরাজকতা, এগুলো থেকে আসলে মুক্তি পেয়ে আমরা শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উপহার দেব এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটই থাকবে আমাদের অন্যতম স্টেক। কিন্তু আমরা দেখলাম যে গতকালকে একটি ঘৃণ্য ঘটনার মাধ্যমে আবার সেই অস্ত্রের জঞ্জনানি এবং একই সাথে এই যে ঘৃণ্য রাজনীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের যে রাজনীতি, সেটি কিন্তু আবার পুনরায় চালু হয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয় এবং এই রাজনীতি আমরা আর কোনোভাবেই ক্যাম্পাসে দেখতে চাই না। আমরা মনে করছি যে ইতিবাচক রাজনীতির ধারা, সুস্থ ধারা রাজনীতির বিনির্মাণই হবে একমাত্র লক্ষ্য এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে আসলে ছাত্র রাজনীতির অন্যতম ম্যান্ডেট। সেই জায়গা থেকে যদি কেউ বিচ্যুত হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অদূর ভবিষ্যতে তাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন। এবং একই সাথে আমরা মনে করছি যে গতকালকের এই যে ঘৃণ্য ঘটনার মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যে রাজনৈতিক ছাত্র সংগঠনের এই যে সন্ত্রাসী কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিগত দিনে যে একটা ভয়ের সংস্কৃতি ছিল ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে, সেটি আবার নতুনভাবে পুনঃস্থাপিত হচ্ছে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে ছাত্র রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে একটি জায়গা বিগত দিনে ছিল, সেটি আবার নতুনভাবে একটা সুযোগ আমার মনে হয় তারা করে দিচ্ছেন। স্পেসিফিকভাবে যদি বলতেন, গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার মধ্যে আপনি একজন শিক্ষার্থী হিসেবে মানে কোন দলকে দায়ী করছেন? স্বাভাবিকভাবে দেখুন, আসলে আমার মনে হয় যে শিবিরের যে কার্যক্রম, বিশেষ করে তাদের যে রক কাটার যে প্রচলন বিগত দিন আমরা দেখেছি, আমার মনে হয় যে সেই রক কাটার আবার নতুন সংস্কৃতি তারা মাঠে নিয়ে আসছেন কিনা। যদিও তারা এটি ছাত্রদলের উপরে দায় চাপাচ্ছেন, কিন্তু আমার মনে হয় আমরা যে উত্তপ্ত পরিস্থিতিটি আমরা মিডিয়ার মাধ্যমে যেটুকু দেখেছি, তার আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে এবং শিবির মেধার রাজনীতির আড়ালে তারা কিন্তু এক প্রকার মুখোশ পরিহিত লাঠিয়াল বাহিনীর ভূমিকায় কিন্তু তারা অবতীর্ণ হয়েছেন বলে আমরা মনে করছি এবং সে ধরনের অ্যাক্টিভিটিসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে শিবিরের বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছেন, তারা কিন্তু এই গুপ্ত রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদের এই গুপ্তচর্চা রাজনীতিটা বিগত ফ্যাসিবাদ আমল থেকেই শুরু হয়েছে। কারণ তারা আমরা দেখেছি যে ছাত্রলীগের ছায়াতলে থেকে তারা কিন্তু রাজনীতি করেছেন। এখন 5 আগস্টের পরে এসে তারা আবার নতুনভাবে ছাত্র শিবির সেজেছেন, অর্থাৎ ছাত্রলীগ থেকে তারা আবার ছাত্র শিবির হয়ে গিয়েছেন। তো এই যে এবং প্রত্যক্ষভাবে আমরা অনেক শিবির কর্মীর
আমরা কিন্তু ভিডিও দেখেছি যারা ছাত্রলীগের মিছিল মিটিংয়ে ছিল, অনেকে পোস্টেড নেতা পর্যন্ত ছিলেন। তো তারা আজকের দিনে এসে যখন শিবির পরিচয় দিচ্ছেন, তখন সেটি আমরা স্পষ্টভাবেই দেখতে পাই যে এটি একটি গুপ্ত রাজনীতির চর্চা এবং একটি গুপ্ত রাজনীতির আবির্ভাব তারা নতুনভাবে ঘটিয়েছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করছি যে এই যে গুপ্ত রাজনীতির যে টার্মটা, এই টার্মটা আসলে শিবির এস্টাবলিশ করেছে।